আমার নাম হাসান। আমি আমার আগের এপিসোডগুলোতে অনেক কথা বলেছি, কিন্তু পরে মনে হয়েছে আমি তো আমার নিজের সম্বন্ধেই বলিনি। নিজের সম্বন্ধে বলাটা আসলে খুব বেশি জরুরি হবে ভাবিনি, কিন্তু পরে মনে হলো না, বলা দরকার। কারণ আমি কে? আইডেন্টিটি একটা বড় জিনিস বাংলাদেশে। আইডেন্টিটি নাই তো আপনি নাই। তো প্রায় ২০ বছরের পেশাজীবী জীবন, চাকরি, ব্যবসা, বাণিজ্যিক জীবন, নানা ধরনের মানুষদের মিশি, অনেক ধরনের কিছু দেখি। এই ছোট্ট দেশেই তো বড় হলাম। তো অনেক কিছু দেখতে দেখতে, অনেক কিছু শিখতে শিখতে মনে হয় যে অনেক কিছু বলা দরকার। তো সেজন্য আমাদের এই থটকাস্টের আয়োজন। আমরা আসলে আমাদের জীবনের প্রাসঙ্গিকতায় অনেক কিছু বলি যেগুলো আমাদের কাছে মনে হয় সবাই বলে না। হয়তো সবাই এটা ফেস করে, কিন্তু সবাই বলে না। বলা উচিত। বললে অনেক কিছু হালকা হয়। তো আমার রাত্রিবেলা প্রসব বেদনা হয়, যোগ করে বলছি। তাই প্রতিদিন রাতে কিছু ভাবি, ভেবে পরদিন সকালে জীবন শুরু করি, তারপরে সেই ভাবনাটা এই ঢাকার দূষিত বাতাসে হারিয়ে যায়। তো প্রতিদিনই যদি রাতে প্রসব বেদনা হয়, তো সকালবেলা রিলিজ করে দিতে পারলে আসলে ভালো হয়, পরের দিনের প্রসবটা আরো ভালো হবে। তো ভাবছিলাম কনসেপ্ট কি, গতকাল রাতে ভাবছিলাম কনসেপ্ট কি। আমরা আমাদের সারাদিনের জীবনে অনেক কিছু করি, করতেই থাকি। কিছুটা ঘোরের মধ্যে করি, আমরা তো আগেও বলেছি আমরা ঘোরের মধ্যে জীবন কাটিয়ে দিই। কিন্তু ঘোরের ভিতরে যদি খেয়াল করে দেখেন, একটা গ্রামার আছে, সেটা হচ্ছে কনসেপ্টের গ্রামার। আমরা প্রতিদিনই কিছু না কিছু কনসেপ্টকে ফলো করি। প্র্যাকটিস টার্নস ইনটু কনসেপ্ট। সো কনসেপ্টের বেশি যে চিন্তা করেন, আমরা কখনো ভাবি না যে আমরা যা করি সেটার পেছনে একটা গ্রামার থাকে। এই গ্রামার, এই কনসেপ্ট কে তৈরি করে, কারা তৈরি করেন, সেটা কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ধারণা বা কনসেপ্টে যেটা বাংলা, ধারণাগুলো নিয়ে কেউ ভাবেন না কেন? ইমাজিন করেন যে একটা পশ্চিমা ধারণা ধরেন বাংলাদেশে ভালো লেগে গেল, এটা ব্যবহার হবে, এটা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে, কিংবা আপনি সেটার প্রবক্তা হয়ে যাবেন। আপনি সেটা ফলো করবেন, অন্যকেও করতে বাধ্য করবেন। ইদানিং একটা নতুন জিনিস এসছে না, ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে যিনি আপনার বিহেভিয়ারকে প্রভাব ফেলবেন। ভালো জিনিসের ইনফ্লুয়েন্সার কিন্তু কম, দুষ্ট জিনিসের ইনফ্লুয়েন্সার বেশি। আমরা নিজেরা আমাদের বাণিজ্যিক জগতে ইনফ্লুয়েন্সার ব্যবহার করি, কিন্তু ভেবে ভেবে নিজের জীবনের উপরে কনসেপ্টটা আনলে ভালো হয়। হারারি আমার একজন ফেভারিট লেখক। ওনার একটা বিখ্যাত কথা আছে, যে অনেকগুলো কথার মধ্যে একটা বিখ্যাত কথা হচ্ছে যে মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কেন? ছোট্ট একটা প্রাণী, মানুষের চেয়ে অনেক বড় বড় প্রাণী আছে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু মানুষ কেন নিয়ন্ত্রণ করে? তখন একটা কথা উনি বলেছেন যে মানুষ স্টোরিতে বিশ্বাস করে। তা আমি স্টোরিটাকে যদি কনসেপ্টে কনভার্ট করি, যে এই যে টাকা, দেশ, দেশ একটা কনসেপ্ট, দেশকে ফলো করতে হবে বিকজ দেশকে ফলো করতে বলেছে, তাই কনসেপ্টকে ফলো করছি। সমাজ, পরিবার, চাকরি, ব্যবসা, টাকা, সংসদ, আইন, সবকিছু একটা কনসেপ্ট। আপনি যদি কনসেপ্ট প্রবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের উপরে এক ধরনের নিয়ন্ত্রণ স্টাবলিশ করতে পারবেন। ভেবে দেখবেন আপনি কি কনসেপ্ট তৈরি করছেন এবং সেটা প্রয়োগ করছেন, বা কি স্টোরি, কি সোশ্যাল স্টোরি, কি পলিটিক্যাল স্টোরি তৈরি করছেন যেটা অন্যরা ব্যবহার করছে। জীবনের উপর নিয়ন্ত্রণটা জরুরি। আপনার মনে পড়ে যে আহ, যদি আপনি 30 বছর পেছনে তাকাতে পারেন, যদি আপনার বয়স আমাদের মতো হয়ে থাকে, তাহলে অনেকগুলো কনসেপ্ট আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অনেক নতুন নতুন কনসেপ্ট আমাদের জীবনে ঢুকেছে। আপনি একটাও নিয়ন্ত্রণ করেন না, আপনি সবগুলো ব্যবহার করেন। সো কনসেপ্ট নিয়ে একটু ভেবে দেখতেন। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেমন ধরেন আমাদের চারদিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, অর্থাৎ বাংলাদেশে যদি তাকান, তাহলে 15 থেকে 64 বছরের মানুষের মধ্যে 2/3 মানুষ বাংলাদেশে
এই এইজ গ্রুপের মানুষ। সো এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয় অর্থনৈতিক ভাষাতে, আমি ছোটখাটো যতটুকু পড়েছি আর কি। চারদিকে প্রচুর নতুন মানুষ, পুরনো মানুষগুলো হারিয়ে যাচ্ছে। একটা একটা মানুষ, একটা গ্রুপ অনেকদিন ধরেই আস্তে আস্তে হারিয়েছে। 90s-এর দশক থেকে 2000, এই যে এখন 26 চলছে, তারও অনেক আগে তারা প্রায় চলে গেছেন। সো আমি দেখি বাংলাদেশের খুব সচেতন, শিক্ষিত, রুচিশীল মানুষগুলো 90s-এর পর থেকে ব্রেইন ড্রেইনে হারিয়ে গেছে। ব্রেইন ড্রেইন নিয়ে কেউ কথা বলে না। থটকাস্ট কিন্তু সেটা নিয়ে কথা বলবে যেটা কেউ কথা বলে না, কিন্তু বলা দরকার। সো ব্রেইন ড্রেনে যে এত মানুষ হারিয়ে গেল, এই মানুষগুলো চলে গেল, এই মানুষের দুইটা জীবন, একটা সাদা কালো, একটা রঙিন। এইটাও আবার ক্যামোফ্লেজ, অর্থাৎ পশ্চিমা জগতে তখন তারা যায়, তখন তারা রঙিন জীবন পায়, পিছনেরটা সাদা কালো হয়ে যায়। সাদা কালো এই জীবনটা কিন্তু আসলে তার রঙিন জীবন, আর যেখানে সে যায় সেটা সাদা কালো হয়ে যায়। সো ক্যামোফ্লেজের খেলা। ব্রেইন ড্রেনে কত মানুষ হারিয়ে গেল। আমার বেশিরভাগ বন্ধুই দেশ ছেড়ে চলে গেছেন। আমার ধারণা আমার এই যারা আছেন তাদের বেশিরভাগই বন্ধুরা দেশ ছেড়ে চলে গেছে। আমরা যারা ফিল্টার্ড হয়ে রয়ে গেছি বিভিন্ন কারণে, তারা এক ধরনের শূন্যতায় ভুগি। সেই শূন্যতা থেকে মাঝে মধ্যে মনে হয় যে এই যে একটা মানুষের দুই জীবন, আমরা যারা বন্ধু হারিয়েছি, বন্ধুরা আমাদেরকে হারিয়েছে, এক একটা বন্ধু এক দেশে চলে গেছে। সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমির ইম্প্যাক্ট, অর্থনীতি, সমাজ, প্রত্যাশা, জীবন, সবকিছু থেকে কিছু না কিছু পাওয়ার আশায় কিছু না কিছু ছেড়ে দেওয়া, এই বিষয়টা নিয়ে সবাই মনে মনে হয়তো কষ্ট পান, কিন্তু কেউ বলেন না। ব্রেইন ড্রেইনে আমাদের আমাদের জীবনের এই প্রভাব কত বড়। আর যারা চলে যান দেশ ছেড়ে, তাদের দুই জীবন, একটা ওই যে ফেলে ফেলে যাওয়া জীবনকে মনে করা, আরেকটা জীবন যেটা সে পার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সে কিন্তু হারিয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। কাজেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ব্রেইন ড্রেইন, সোশ্যাল ইম্প্যাক্ট, এগুলো আমাদের জীবনের সরাসরি প্রভাব ফেলে। এগুলো নিয়ে কেউ কথা বলে না, অথচ এটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় বড় ইম্প্যাক্ট রাখে। আমাদের প্রবাবলি কনভিনিয়েন্সের এক ধরনের সারেন্ডারিং অ্যাটিটিউড আছে। জাস্ট ভারী প্রসঙ্গ থেকে একটু হালকা প্রসঙ্গ দিয়ে শেষ করে দিই। এই দেশে মানুষ লুঙ্গি পরে, লুঙ্গির প্রতি আমার একটা একটা বিরাঘাত, মানে ভালো লাগে না যে স্ট্রেসটা। তো সরি, ভালো না লাগার কারণটা হচ্ছে লুঙ্গিটা আসলে ড্রেস না, একটা কাপড়কে জড়িয়ে শরীরে পরে ফেলাটাকে লুঙ্গি। সেটা কাপড় পৃথিবীর সবচেয়ে পুরনো আবিষ্কারের একটা, সে আবিষ্কারগুলো থেকে কাপড়টাকে কেটে না কেটে কনভিনিয়েন্সের জন্য আমি ওটাকেই পেঁচিয়ে পরে ফেললাম। সেটাকে 12-13 হাত বাড়িয়ে দিলে সেটা শাড়ি হয়ে যায়। তো আমরা আসলে ওই ইজিলি সারেন্ডার করা একটা ব্যাপার থাকে তো আমাদের মানুষের মধ্যে, আমাদের জাতিগতভাবে। সো কাপড়টা হচ্ছে তার প্রমাণ। লুঙ্গিটা পরে ফেললাম, পরে শাড়িটা পরে ফেললাম, চলে গেলাম। ওটাকে কেটে কেটে যে প্যান্ট বানানো যায়, হাফ প্যান্ট বানানো যায়, বারো কিছু বানানো যায়, সেটা না বানিয়ে সারেন্ডার করা। সো কথাটা এই জন্য বললাম, আমি এটা জাস্ট একটা সিম্বলিক একটা এভিডেন্স দিচ্ছি যে আমরা জাতিগতভাবে সহজে মেনে নিই। এই মেনে নেওয়ার ব্যাপারটা একটু ভাবার দরকার আছে, যে এত সহজে মেনে নেই দেখি বোধহয় এতগুলো কথা যে বললাম সেগুলো ঘটে। সো লুঙ্গি হচ্ছে তার একটা প্রমাণ যে লুঙ্গি, শাড়ি, কনভিনিয়েন্স, ইজিলি সারেন্ডার করা, নিজেকে চ্যালেঞ্জ না করা, কঠিন জিনিসটাকে ফেস না করা, এগুলো থেকে একটু বের হওয়া দরকার। কারণ আমার কাছে মনে হয় যে জাতিগতভাবে তো আমরা অনেক লম্বা ইতিহাস রাখি, কিন্তু স্মরণীয় বরণীয় করে গভীরে যেয়ে একটু জীবনকে অনুভব করে জীবনটাকে যাপন করার যে প্রয়াস, সেই প্রয়াস থেকে আমরা সরে যাচ্ছি। কোয়ালিটি অফ লাইফ থেকে কোয়ান্টিটি অফ লাইফে যাচ্ছি। তার উপরে তো মডার্ন লাইফ আছে যেটা আমাদেরকে ব্যস্ত রাখে। এর মধ্যেও ওই যে বললাম, রাতে প্রসব বেদনা হয়, সকালে রিলিজ করে দিই, তো আজকে কিছু রিলিজ করলাম। এলোমেলো কথাগুলো বলতে থাকবো। যদি ভালো লাগে শেয়ার করবেন, যদি ভালো না লাগে তারপরে গালি দেবেন, লিখে দেবেন, সেটাও আমাদের অভিজ্ঞতা হবে, ফিডব্যাক হিসেবে নেব।
এবং নতুন করে আরো কিছু বলার চেষ্টা করব। আপনার আমার যেটা অনুভূতি, সেই অনুভূতিটাকে যতটা সম্ভব বলতে পারলে, কিছু মানুষ যদি একত্রিত হয়ে সেই ভালো অনুভূতিগুলি নিয়ে শেয়ার করে, তাহলে হয়তো সেখান থেকে ভালো কিছুর জন্ম হতে পারে। আশা করতে দোষ কি? এমনি আমাদের জীবনটা অনেক এলোমেলো, বিচ্ছিরি রকম সব চ্যালেঞ্জের মধ্যে পড়ে থাকি। তার মধ্যে যদি একটু ভালো কিছু করা যায়, চেষ্টা করি। আমরা লুঙ্গি থেকে কিন্তু বেরোচ্ছি। সো কনভেনিয়েন্স লাভিং এর মধ্যে থেকে বের হয়ে যদি নতুন কিছু করা যায়, চলেন না করি। থটকাস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ।